আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। হুট করে কী সব উল্টোপাল্টা বকছে অভ্র, এটাই যেন বুঝতে পারছে না সে। অভ্র আদ্রিজার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, আমার খাটটা তো কম বড় নয়, তাহলে তোমার সোফায় ঘুমানোর কি দরকার ছিল বলো তো? পরে যখন কোমর পিঠ ব্যথা করবে তখন কি হবে শুনি? আর তোমার তো এখানে হচ্ছেও না, একটু নড়লেই তো পড়ে যাবে নিচে। অভ্রের কথাটা বলতে দেরি, কিন্তু আদ্রিজার নড়তে দেরি হলো না। হুট করেই আদ্রিজা তার মাথাটা সামনের দিকে ঝুঁকে দিতে লাগলো। সঙ্গে সঙ্গে অভ্র ধরল আদ্রিজার মাথাটা। খানিকটা ভড়কেও গিয়েছিল সে বিষয়টা। অভ্র নিজেকে সামলে নিয়ে আদ্রিজার মাথাটা সুন্দর করে রাখলো সোফায়, তারপর বলল, দেখলে তো বলেছিলাম পড়ে যাবে, আসলেই বড্ড অদ্ভুত তুমি। হুট করেই কিছু একটা ভেবে আদ্রিজাকে কোলে তুলে নিল অভ্র, তারপর বলল, তুমি বরং বিছানায় ঘুমাও, আমি না হয় দূরে থাকবো তোমার থেকে। আর এমনিতেও আমাদের কাছাকাছি আসাটা আদৌ কতটুকু যুক্তিসম্মত জানা নেই আমার। আদৌ কোনোদিন আমরা কাছাকাছি আসবো কিনা তাও জানি না। অভ্র আদ্রিজাকে সুন্দর মতো বিছানায় শুইয়ে দিয়ে কাঁথা চড়িয়ে দিল গায়ে। তারপর তাদের মাঝ বরাবর একটা বড় কোলবালিশ রেখে ঘুমিয়ে পড়ল সে। এতক্ষণে যেন খচখচ করা ভাবটা কমল তার। সূর্যের ফুরফুরে আলোতে ঘুম ভাঙল আদ্রিজার। চোখ খুলতেই সামনে অভ্রকে দেখে হকচকিয়ে উঠল সে। সাথে একটু কর্নারে ঝুঁকে থাকায় ধপাস করে খাট থেকে নিচে গড়িয়ে পড়ল আদ্রিজা। আচমকাই ঘুমের মধ্যে কারো পড়ে যাওয়ার আলাপ পেতেই চোখ খুলে তাকালো অভ্র। সামনেই আদ্রিজাকে পড়ে যেতে দেখে না চাইতেও হেসে ফেলল সে। অন্যদিকে অভ্রকে হাসতে দেখে চোখ মুখ খিচে তাকালো আদ্রিজা অভ্রের দিকে, তারপর বলল, আপনি হাসছেন কেন? উত্তরে আদ্রিজার দিকে তাকিয়ে বলল অভ্র, বারে তুমি সকাল সকাল বিছানা থেকে পড়ে ডিগবাজি খাবে আর আমি হাসলেই দোষ? দোষ নয় তো কি, আর তাছাড়া আমি তো সোফায় ঘুমিয়েছিলাম, তাহলে এখানে আসলাম কি করে? আমি কি জানি, নিশ্চয়ই ঘুমের মধ্যে হাঁটার তোমার রোগ আছে। মোটেও না, আমার এই ধরনের কোনো রোগী নেই। ডিগবাজি খাওয়ার রোগ আছে তো? যাই হোক, আমি এখন ঘুমাবো, ডিস্টার্ব করো না তো। বলেই কাঁথা চড়িয়ে আবারও ঘুমের মাঝে মগ্ন হলো অভ্র। আর আদ্রিজা জাস্ট হা হয়ে তাকিয়ে রইল অভ্রের মুখের দিকে। আশ্চর্য, সে কখন অভ্রকে ঘুমের মধ্যে ডিস্টার্ব করলো? মনে মনে বলল আদ্রিজা। সকাল 10টার কাটাই ছুঁই ছুঁই। বিছানার পাশে দাঁড়িয়ে ব্যাগ গুছাচ্ছে আদ্রিজা, কারণ সে আর অভ্র এখন তাদের বাড়ি যাবে। আদ্রিজা প্রথমে ভেবেছিল অভ্র হয়তো যেতে চাইবে না তাদের বাড়ি, কিন্তু না। আদ্রিজাকে অবাক করে দিয়ে অভ্রের বাবা দুবার বলাতেই রাজি হয়ে যায় অভ্র। আদ্রিজার যেতে ইচ্ছে করছে না, তার মায়ের উপর এখনো রাগ আছে আদ্রিজার। এরই মাঝে অভ্র রুমের ভিতর ঢুকে বলে উঠল আদ্রিজাকে। তোমার কি হয়েছে ব্ল্যাকবেরি? উত্তরে আদ্রিজাও পিছন ঘুরে পড়ল। এই তো আমি তৈরি। নেভি ব্লু কালারের শাড়ি পরেছে আদ্রিজা, চুলগুলো বেনুনি করে চশমা পরেছে সে। আজ কতদিন পর নিজের আসল লুকিংয়ে ফিরে এসেছে আদ্রিজা। এতে বেশ কনফিডেন্টেবলও এসেছে। আসলে যে রূপে অভ্যস্ত, সৌন্দর্য তো খানিকক্ষণের জন্যেই, ভালোবাসাটা হলো আসল। তপ্ত নিঃশ্বাস ছাড়ল আদ্রিজা, তারপর ব্যাগ নিয়ে অভ্রের দিকে এগিয়ে গিয়ে বলল, চলুন তাহলে যাওয়া যাক। আদ্রিজার কথা শুনে অভ্র বেশি না ভেবে বলল। হুম। অতপর বাবা মা আর আরুকে বিদায় জানিয়ে চলল অভ্র আর আদ্রিজা আদ্রিজাদের বাড়ি। রুমের কলিং বেল বাজাতেই আদ্রিজার মা এসে দরজা খুলে দিল। দরজা খুলেই আদ্রিজা আর অভ্রকে একসাথে দেখে মুচকি হাসলেন উনি, সাথে বলল, তোরা এসেছিস? সেই কখন থেকে তোদের জন্য অপেক্ষা করছি, আয় ভিতরে আয়। বলেই অভ্র আদ্রিজাকে ভিতরে নিয়ে গেলেন উনি। অভ্র আদ্রিজাও ঢুকলো ভিতরে, তারপর গিয়ে বসলো তার সোফায়। আদ্রিজার মা দ্রুত লেবুর শরবত বানিয়ে এগিয়ে দিল অভ্র আর আদ্রিজার গিয়ে। তারপর অভ্রকে উদ্দেশ্য করে বললেন উনি, আসতে কোনো অসুবিধা হয়নি তো বাবা? উত্তরে অভ্র শরবতের গ্লাসটা হাতে নিয়ে বলল, না, অসুবিধা আবার কিসের?
এরই মাঝে সেখানে উপস্থিত হলো আদ্রিজার বাবা। অভ্রকে দেখেই মুচকি হাসলেন তিনি, গিয়ে বসলেন সামনের সোফায়। তারপর বললেন, কেমন আছো অভ্র? উত্তরে অভ্র বেশি না ভেবে হালকা হেসে আদ্রিজার বাবার দিকে তাকিয়ে বলল, জি ভালো, আপনি? ভালো। তোমার কাছে আমরা চিরকৃতজ্ঞ অভ্র। ছি ছি, এভাবে বলছেন কেন? আর পুরোনো কথা বাদ দিন, যা হয়ে গেছে হয়ে গেছে। অভ্রের কথা শুনে আদ্রিজার বাবা আর কিছু বলতে চেয়েও বলতে পারলেন না। ওভাবে কিছুক্ষণ কথোপকথন চলল অভ্রের সাথে আদ্রিজার বাবা মার। হঠাৎই আদ্রিজার মা বলে উঠল আদ্রিজাকে, যা আদ্রিজা অব্রকে ঘরে নিয়ে ফ্রেশ হ, তারপর না হয় খেতে দিচ্ছি। উত্তরে আদ্রিজাও বেশি না ভেবে বলল, ঠিক আছে। অভ্র আদ্রিজা চলে গেল। রুমের দরজা খুলে ভিতরে প্রবেশ করলো অভ্র আর আদ্রিজা। আজ কদিন পর আদ্রিজা ঢুকলো তার রুমে। রুমে ঢুকতেই শ্রাবণের সাথে কাটানো ফোনের মুহূর্তগুলোর কথা মনে পড়ল আদ্রিজার। তবে বেশি ভাবল না, আর এসব নিয়ে যত ভাববে ততই খারাপ লাগবে আদ্রিজার। আদ্রিজা তার ব্যাগটা নিয়ে রাখলো বিছানার পাশে। তারপর বলল, আপনি ফ্রেশ হয়ে নিন, মা কিছুক্ষণের মধ্যেই খাবার খেতে ডাকবে আবার। অভ্র শুনল আদ্রিজার কথা। বিছানায় বসতে বসতে বলল, তোমার রুমটা তো বেশ বড়। সেদিন বিয়েতে রুমটা অতটা খেয়াল করিনি, বেশ পরিপাটিও বটে। ওসব তো মা করেছে বলে, এমনিতে আসলে দেখতেন রুমটা একটা ময়লার কারখানা ছিল। হেসে ফেলল অভ্র, বলল, লাইক সিরিয়াসলি, তুমি তোমার রুম ময়লার কারখানা বানিয়ে রাখো? আসলে হয়েছে কি, রুমটা অগোছালো না থাকলে রুমটা যে আমার এটা ফিল আসে না। অগোছালো থাকলে ফিল আসে বুঝি? উত্তরে দাঁত দেখিয়ে হাসলো আদ্রিজা। তারপর বলল, কিছুটা। এমন সময় হঠাৎই সামনের বিল্ডিং এর 3 তলায় ব্যালকনির থেকে গিটারের শব্দ শোনা গেল। সাথে সাথে আদ্রিজা উত্তেজিত হয়ে সামনে এগিয়ে যেতে যেতে বলল, ঈশান গান গাইছে। হুট করেই আদ্রিজার মুখে ঈশান নামের কোনো ছেলের নাম শুনে হকচকিয়ে উঠল অভ্র। অবাক হয়ে বলল, এই ঈশানটা আবার কে? ঘুম চলে যায় তোমার চোখে বেড়াতে, পারি না তাকে কোনোভাবে ফেরাতে। আমার মন তোমার মনের পাড়ায়, বোকা শোকা হয়ে আড়ালে আবডালে দাঁড়ায়। তোমাকে ছোঁয়ার নেই তো আমার সেই সাধ্য, দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য। মনটা অবাধ্য হচ্ছে প্রায়শ, কষ্টের বোঝা বেড়েই যাচ্ছে ক্রমশ। ঘুম চলে যায় তোমার চোখে বেড়াতে, পারি না তাকে কোনোভাবে ফেরাতে। গিটার হাতে নিচের ব্যালকনিতে দেয়াল ঘেঁষে বসে গানটা গাইছে ঈশান। আর ঈশানের গান শুনে অপর প্রান্তে নিচের রুমের ব্যালকনিতে এসে দাঁড়ালো আদ্রিজা। ঈশান হলো আদ্রিজাদের পাশের বিল্ডিং এর 3 তলায় থাকা প্রতিবেশী। আদ্রিজার চেয়ে 1 বছরের সিনিয়র সে। খুব ভালো গান গায়। মাঝে মধ্যে গিটার হাতে ব্যালকনিতে বসে গান গাইতো ঈশান। আদ্রিজার ব্যালকনি আর ঈশানের ব্যালকনিটা খুব কাছাকাছি হওয়ায় আদ্রিজার রুম থেকে স্পষ্ট শোনা যায় গান। ব্যালকনিতে আসলেই পুরোই কাছ থেকে। আদ্রিজা প্রায় সময়ই ঈশানের গান গাওয়ার আওয়াজ পেলেই ছুটে আসে ব্যালকনিতে, যেমন আজ এলো। আজ অনেক দিন পরে ঈশান গান গাইছে। আদ্রিজা মুগ্ধ নয়নে তাকিয়ে রইল ঈশানের মুখের দিকে। ঈশান আবারও গিটার বাজাতে বাজাতে গেয়ে উঠল, বায়বীয় প্রেম আকাশ পাতাল সমতল, বাস্তবতায় খাবি খাব শুধু হারায় না তার মনোবল। বায়বীয় প্রেম আকাশ পাতাল সমতল, বাস্তবতায় খাবি খাব শুধু হারায় না তার মনোবল। তোমাকে ছোঁয়ার নেই তো আমার সাধ্য, দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য। মনটা অবাধ্য হচ্ছে প্রায়শ, কষ্টের বোঝা বেড়েই যাচ্ছে ক্রমশ।
ঘুম চলে যায় তোমার চোখে বেড়াতে, পারি না তাকে কোনোভাবে ফেরাতে। গেয়েই আবারও গিটার বাজাতে লাগলো ঈশান। আদ্রিজা খুব মুগ্ধ নয়নের সাথে খুব মনোযোগ দিয়ে তাকিয়ে রইল ঈশানের দিকে। এরই মাঝে সেখানে এগিয়ে আসলো অভ্র। আদ্রিজাকে দেখেই বলল সে। ব্ল্যাক বে। অভ্রের পুরো কথা শেষ হওয়ার আগেই আদ্রিজা অভ্রের ঠোঁটে আঙ্গুল দিয়ে বলল, শ্, কথা বললেন না, গানটা শুনিনি। বলেই আবার মনোযোগ দিল আদ্রিজা ঈশানের গান আর গিটারের শব্দের দিকে। আর অভ্র অবাক হয়ে তাকিয়ে রইল আদ্রিজার দিকে। ঈশান নামের ছেলেটির গানটাই যেন একটু বেশি মগ্ন হলো আদ্রিজা। ভাবল অভ্র। তৎক্ষণাৎ চলে আসলো সে সেখান থেকে। কেন যেন বিষয়টা ভালো লাগলো না তার। অন্যদিকে ঈশান আবার ঠোঁট নাড়িয়ে গাইতে লাগলো, কেন যে তোমার সাথে মনের এত টান, কথা হয় নাই দেখেছি শুধু অভিমান। কেন যে তোমার সাথে মনের এত টান, কথা হয় নাই দেখেছি শুধু অভিমান। তোমাকে ছোঁয়ার নেই তো আমার সাধ্য, দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য। মনটা অবাধ্য হচ্ছে প্রায়শ, কষ্টের বোঝা বেড়েই যাচ্ছে ক্রমশ। ঘুম চলে যায় তোমার চোখে বেড়াতে, পারি না তাকে কোনোভাবে ফেরাতে। অতঃপর ঈশানের গান শেষ হলো। ঈশানের গান শেষ হতেই আদ্রিজা দুই হাতে তালি বাজিয়ে বলল ঈশানকে। গানটা কিন্তু খুব সুন্দর ছিল ঈশান। সঙ্গে সঙ্গে ঈশান অবাক হলো গানের মগ্নতায়। আদ্রিজাকে এতক্ষণ খেয়াল করেনি সে। ঈশান গিটারটা নিচে রেখে উঠে দাঁড়ালো। তারপর ব্যালকনির রেলিংয়ের সামনে এসে বলল, আরে আদ্রিজা, যে কবে এলে তুমি? এই তো মাত্র। তা এতদিন কোথায় ছিলে? তোমার তো খোঁজই ছিল না। কতদিন তোমার গান শুনিনি বলো তো। খুব মিস করেছি কিন্তু। আদ্রিজার কথা শুনে মুচকি হাসলো ঈশান। বলল, একটু খুলনা গিয়েছিল দরকারি কাজে। যাই হোক, তোমার অবস্থা কি বলো? বিয়ে হয়ে গেছে শুনলাম। উত্তরে আদ্রিজাও নির্দ্বিধায় বলে উঠল। ওই আর কি। বলেই এটা ওটা নিয়ে গল্প জুড়ে দিল আদ্রিজা আর ঈশান। ঈশানের সাথে আদ্রিজার বেশ ভালো সম্পর্ক। আদ্রিজার জীবনে অফরের আগে আর বন্ধু মহলের পরে এই একমাত্র ছেলে যার সাথে ফ্রি মাইন্ডেড, যদিও শ্রাবণের বিষয়ে কিছু জানে না ঈশান। রুমের মধ্যে পায়চারি করছে অভ্র। খানিকটা বিরক্ত ফিল হচ্ছে তার। অভ্র বুঝছে না ঈশানের সাথে এত কথা কি নিয়ে হচ্ছে আদ্রিজার সাথে। অভ্র আবার তাকালো আদ্রিজার দিকে। মেয়েটা বেশ হেসেই কথা বলছে ঈশানের সাথে। মেয়েটাকে ভুলে গেছে সে এখন বিবাহিত। চরমভাবে রাগ নিয়ে টাওয়াল হাতে ওয়াশরুমের দিকে চলে গেল অভ্র। ভিতরে ভিতরে প্রচণ্ড রাগ হচ্ছে অভ্রের। কিন্তু রাগ হওয়ার কি আছে, এটাই যেন বুঝছে না অভ্র। কথাই তো বলছে শুধু, তাহলে আর লুকিয়ে তো বলছে না, তার সামনেই তো কথা বলছে। অভ্র বেশি ভাবল না, মাথা ভন ভন করছে তার। অন্যদিকে আদ্রিজারা আচমকা ঈশানের মা ডাকতেই বলে উঠল ঈশান, এখন যাই, বুঝলে মা ডাকছে। আছো কয়দিন এখানে? কালই চলে যাব। আদ্রিজার কথা শুনে খানিকটা অবাক হয়ে বলল ঈশান, কালই চলে যাবে? আসলে অফরের অফিস আছে তাই আর কি। ও আচ্ছা, তাহলে হয়তো আর দেখা নাও হতে পারে। ভালো থেকো, আর তোমার বিবাহিত জীবনের জন্য অনেক শুভেচ্ছা রইলো। ভালো থেকো। উত্তরে মুচকি হেসে বলল আদ্রিজা। তুমি ভালো থেকো। মুচকি হাসল ঈশান। অতপর আদ্রিজাকে বাই জানিয়ে চলে গেল সে। আদ্রিজাও কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে চলে আসলো রুমে। আজ বহুদিন পর ঈশানের গান শুনে বেশ ভালো লাগলো তার, আর মনটাও ফুরফুরে হলো যেন। আদ্রিজা রুমে ঢুকতেই ওয়াশরুমের দরজা খুলে বাহিরে আসলো অভ্র। অভ্রকে দেখেই চোখাচোখি হলো দুজনের। আদ্রিজা তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিল অভ্রের থেকে। আর অভ্র আদ্রিজাকে দেখেই একটা গম্ভীর ভাব নিয়ে সামনে এগিয়ে আসতে আসতে বলল, তাহলে ফাইনালি তোমার আর তোমার প্রতিবেশী ঈশানের বকবকানি শেষ হলো। এভাবে বলবেন না। জানেন কতদিন পর ঈশানের গান শুনলাম, বেশ ভালো লাগে ওর গান। ও বেশ ভালো গান গায়। উত্তরে গম্ভীর ভাব নিয়েই বলল অভ্র। সত্যি অনেক ভালো গান গায়। তাহলে আর বলছি কি, উনি গিটারও অনেক ভালো বাজায়।
জানেন, আমারও না একটা সময় গিটার বাজানো শেখার ইচ্ছা ছিল। ঈশান বলেও ছিল শেখাবে আমায়, কিন্তু আফসোসের বিষয় হলো সময় করে শেখাতে পারলো না। যাই হোক, আপনি বসুন, আমি ফ্রেশ হয়ে আসছি। মা এক্ষুনি ডাকতে আসবে কিন্তু। বলতে বলতে চলে গেল আদ্রিজা, আর অভ্র আনমনে বলে উঠল, তোমার কি গিটার খুব বেশি পছন্দ ব্ল্যাকবেরি? মাঝপথে কেটে গেল এক রাত। পরের দিন সকালেই আদ্রিজার বাবা মাকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ে অভ্র আদ্রিজা অভ্রদের বাড়ির উদ্দেশ্যে। আদ্রিজার বাবা মা অভ্র আদ্রিজাকে রাখতে চেয়েছিল খুব, কিন্তু অভ্র আদ্রিজা কেউ থাকতে চায়নি। অভ্রের অফিস আছে, এমনিতেও এই বিয়ের চক্করে অনেক লস হয়েছে তার। আদ্রিজাকে রেখে যাওয়ার পরিকল্পনা করলেও পরে কেন যেন রাখেনি অভ্র, আর আদ্রিজাও জোর করেনি। বর্তমানে গাড়ি করে যাচ্ছে অভ্র আর আদ্রিজা। অভ্র ড্রাইভ করছে আর পাশেই আদ্রিজা চুপচাপ বসে আছে। মনটা হালকা খারাপ তার। আদ্রিজার কোলে আছে আদ্রিজার পুচকে সেই বিড়াল ছানাটা। এটাকে সঙ্গে করে নিয়ে এসেছে আদ্রিজা। আদ্রিজার বিয়ে থেকেই বিড়ালটা একদম নিরিবিলি হয়ে গেছে। তারপর আদ্রিজা চলে আসায় আরও যেন মনমরা আর চুপচাপ হয়ে গেছে কিটি। আদ্রিজা তো কাল গিয়ে কোথাও খুঁজে পাচ্ছিল না এটাকে। অনেক খুঁজে পরে দেখে খাটের তলায় বসেছিল চুপচাপ। বিয়ের চক্করে তো প্রায় ভুলতেই বসেছিল সে কিটিকে। কিটির অবস্থা দেখে ভীষণই খারাপ লেগেছিল আদ্রিজার। একদম শুকিয়ে গেছে। আদ্রিজা অনেক ভেবে অভ্রকে বলে এটাকেও তাদের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। অভ্রও রাজি হয়ে যায় আর তাদের সঙ্গে নিয়ে আসে। অতঃপর নানা কিছু ভাবনায় মগ্ন হয়েই এগিয়ে চলছিল আদ্রিজা। হঠাৎই আদ্রিজার ভাবনার মাঝে বলে উঠল অভ্র,